হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। বন্ধুরা, আজকের এই গল্পটা একদমই স্কিপ করবে না। তাহলে আসল মজাটাই তোমরা মিস করবে। বন্ধুরা, তাহলে আর কথা না বেরিয়ে চলো মূল গল্পে আমরা ফিরে যাই। রাফি একদিন তার ঘরে জানালা বন্ধ করে আরামে শুয়েছিল। ভুলবশত সে দরজা লাগাতে ভুলে গিয়েছিল। হঠাৎ করে তার মাম রুমের মধ্যে ঢুকে পড়ে। কিন্তু ঘরের মধ্যে যে দৃশ্য চলছিল এটা দেখার জন্য মাম মোটেই প্রস্তুত ছিল না। দৃশ্যটি দেখার পর মামি তড়িঘড়ি করে বাইরে বের হয়ে আসে। কিন্তু রাফি তার হাতের কাজ থামানোর প্রয়োজনই মনে করল না। মাম বাইরে এসে জিজ্ঞেস করল, আচ্ছা রাফি, ঘরে তুমি কি করছিলে? রাফি একটু হেসে বল, মাম, আপনি তো সবকিছুই দেখছেন, সবই জানেন কি কাজে আমি ব্যস্ত ছিলাম, এখন আমি কি বলবো বলেন? মাম বলল, তবুও তো আমাকে দেখে তোমার কাজটা থামানোর দরকার ছিল, তাই না? আমাকে দেখেও কি কাজটা থামাতে পারতে না? রাফি বল, আচ্ছা মাম, আমি তো এক নাগারে কাজটা করছিলাম, ওই সময় কি কাজ বন্ধ করা যায় বলেন? তাছাড়া আমি তো জানি না যে আপনি এই সময় ঘরে ঢুকবেন। তাছাড়া আমি তো কোনো ভুল করছিলাম না। আমার প্রয়োজন, আমি কাজ করে যাচ্ছিলাম। মানুষ তো প্রয়োজনেই কাজ করে, তাই না? মাম এবার একটু গম্ভীর গয়ে বলল, ব্যাপারটা আসলে তা না। তুমি তো জানো, কেউ যখন কাউকে এমন কিছু করতে দেখে তখন তারও মনে ওই একই ইচ্ছা জাগতে পারে, তাই না? তুমি যে সুন্দর করে কাজ করছিলে, আসলে আমার দেখে তো মনে হচ্ছিল তোমার মামা যদি এরকমভাবে কাজ করতে পারত তাহলে হয়তো আমার এত দুঃখ কষ্ট থাকত না, বা তোমার কাজ দেখেও আমার ইচ্ছা জাগত না। রাফি তখন মজা করে বলল, তাহলে তো আপনি আমার এই কাজের সাথে যুক্ত হতে পারতেন, তাই না? আমরা দুইজন মিলে কাজ করলে কত সহজে আমরা আনন্দের সাথে করতে পারতাম, বরং আমার একা একা এত কষ্ট হতো না। আমি একা কখন থেকে আমার বালতির পানিটুকু ফেলানোর চেষ্টা করছি, কিন্তু পানিটা এতই ভার যে হাত ব্যথা হয়ে যাচ্ছে, তবুও এই বালতিটাকে উপর করতে পারছে না। বন্ধুরা, তোমরা কিন্তু ইশারা ইঙ্গিতে বুঝে নিও আমি কোনো বালতির পানির কথা বলছি। মাম বল, ইচ্ছা তো আমারও কম নেই, কিন্তু তুমি তো জানো তোমার মামা অনেক দিন ধরে বাইরে গেছে, আমি একা একা কি করব ভেবে পায় না। রাফি তখনক্ষণ বল, মাম, আপনি মাইন্ড না করলে আমিও তো আপনাকে একটু সাহায্য করতে পারি, তাই না? আমি আপনার সঙ্গে সব ধরনের কাজ ভালোভাবে করতে পারব। মাম, আপনি যেমন ইচ্ছা তেমন করে আমাকে কাজে লাগাতে পারো। এবার মাম রেগে গিয়ে বল, তুমি কি বলছো এসব, একবার ভেবে দেখছো? রাফি রাফি একটু ভয় পেয়ে গেল। তারপর রাফি সেখান থেকে চুপি সরে চলে আসলো। আসলে রাফি অনেক দিন ধরেই তার মামের সাথে এমন কিছু করতে চাইত, কিন্তু সাহস করে বলতে পারেনি। তবে রাফি এবার বুঝে গেল কথা বলার একটা সঠিক সময় থাকে। সঠিক সময় কথা বললে তবেই তা পূর্ণতা পাওয়ার সম্ভাবনা থাকে। একদিন মামার আর মাম রুমের মধ্যে দাঁড়ানো অবস্থায় কি যেন করছিল। রাফি তাদের রুমের পাশ দিয়ে হেঁটে তার রুমের দিকে যাচ্ছিল। বন্ধুরা, এখানে তোমাদেরকে রাফি সম্পর্কে তো বলাই হয়নি। রাফির বয়স যখন 6 বছর তখন তার মা মারা যান। তার কিছুদিন পরেই রাফির বাবা আরেকটা বিয়ে করে। সৎ মায়ের ঘরে রাফির উপর খুবই কষ্টের শিকার হতে হয় রাফিকে। এসব দেখে রাফির মামা রাফিকে তাদের বাড়িতে নিয়ে আসে, এবং এখানেই সে ছোট থেকে বড় হয়। এখন রাফি কলেজে পড়ে। বন্ধুরা, এবার আমরা মূল গল্পে ফিরে যাই। রাফি কলেজ থেকে বাড়িতে ঢুকেই তার মামার রুমের দিকে চোখ পড়ে। মামার রুম পার দিয়ে তার রুমে যেতে হয়। এবার সে মামার রুমের মধ্যে থেকে কথার আওয়াজ শুনে থমকে দাঁড়িয়ে যায়। নিজের জানালা দিয়ে উকি দেয়া রাফি। তারপর যেটা সে দেখল, এটা দেখার জন্য একদমই সে প্রস্তুত ছিল না। রাফির মামা রৌনক একটা এনজিওতে জব করত। বাড়িতে আসত প্রায় 1-1.5 মাস পর পর। এবার চারিদিকে তাকিয়ে দেখল কেউ তাকে ফলো করছে কিনা, কিন্তু ভর দুপুর সময় কেউ ছিল না। তারপর রাফি ফলো করল। তার মামা মাম রুমের মধ্যে জরুরি কাজে অনেক ব্যস্ত। কিন্তু একটা বিষয় রাফির মাথায় আসল না। এই ভর দুপুর সময় তারা রুমের মধ্যে প্রচণ্ড গরম। এই গরমের মধ্যে তাদের এসব কাজকর্ম করতে হবে কেন? বিকেলে অথবা সন্ধ্যার পরে কিংবা রাতে যখন ঠান্ডা থাকে তখন কাজগুলো করলেই তো হয়। মামা খুবই পরিশ্রমের সাথে কাজগুলো করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। বন্ধুরা, তোমরা বুঝে নিও আমি কোনো কাজের কথা বলছি। যাই হোক বন্ধুরা, রাফি এসব কিছু ভাবতে ভাবতে হঠাৎ মাম রেগে অনেক জোরেই মামাকে বলছিল, সামান্য এটুকু সময়ে কাজের জন্য কেউ বাড়িতে আসে? না জানি অনেকদিন পরে বাড়িতে আসো, একটু সময় নিয়ে যত্ন করে বাড়ির কাজগুলো করবে, তা না উনি কাজের হাত দিতে না দিতেই শেষ করে বসে পড়ল। এতটুকু সময়ের জন্য বাড়িতে এসো না, আমি নিজেই সব সামলিয়ে নিতে পারব। রাফির মামা রনক একটি কথাও উত্তর করল না, সে শুধু অসহায়ভাবে অপলক দৃষ্টিতে মামির দিকে তাকিয়ে রইল।
এবার রাফি সবকিছু বুঝতে পারল, তারপর সে কেউ তাকে দেখার আগেই সেখান থেকে চলে গেল। রাফির মামি দেখতে অত্যন্ত সুন্দরী। বলা চলে 10 গ্রামের মধ্যে এমন সুন্দরী মহিলা নেই। মাম সবসময় রাফির সঙ্গে মজামাস্তিতে মেতে থাকত। মামি আর রাফির মধ্যে একটা বন্ধুত্ব সম্পর্ক অনেক দিন ধরেই গড়ে উঠছিল। মামি যখন নতুন বিয়ে করে বাড়িতে আসে তখন তার মধ্যে একটা রূপের আলাদা অহংকার ছিল। এক কথায় বলা চলে রূপের অহংকার। আরে এটাই তো স্বাভাবিক, তাই না? কারণ এত সুন্দর চেহারা যার, সে তো একটু রূপের অহংকার করবে, তাই না? মামিকে যে কোনো মানুষ দেখলে মনের মধ্যে আলাদা একটা ভালো লাগা তৈরি হতো। অনেকেই ভাবত এত সুন্দর মেয়ে মানুষ হয় নাকি। মামিকে দেখতে যেন সিনেমার নায়িকার চেয়েও কম নয়। যেমনি তার উচ্চতা তেমনি শারীরিক গঠন, আর চোখ দুটো তো টানা টানা হরিণী চোখের মতো। গায়ের রং দুধে আলতা। এক কথায় বলা চলে পুরো শরীরের গঠনই আকর্ষণীয়। যখন সে রাফির দিকে তাকিয়ে কথা বলত তখন তার চোখের দৃষ্টি রাফিকে আকৃষ্ট করত, কিন্তু কথা বলার সময় রাফিকে মুখ ভেঙে কথা বলত। তখনই রাফি বুঝতে পারত আসলে মাম তাকে সিগন্যাল মারছে। রাফি মামা একটা এনজিওতে কাজ করত, বাড়ি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে ছিল। কখনো কখনো তিনি বাড়ি ফিরতেন না, কয়েকদিন ওখানেই থেকে যেতেন, কারণ প্রতিদিন যাতায়াত করা বেশি কঠিন ছিল। মামা যখন বাড়িতে থাকতেন না, মাম তার ঘরে একা থাকত। রাফি অনেকবার মামিকে একা একা কিছু বলার চেষ্টা করেছে, কিন্তু তেমন পরিবেশ মিলিয়ে উঠতে পারেনি। তার মনে হয়েছে মামা মামিকে যতটা ভালোবাসা দেওয়া উচিত ততটা দিতে পারছে না। এই বিশ্বাসটা রাফির কাছে পরিষ্কার হয়ে গেছিল। একদিন সকালে রাফি দেখল মাম খুব উদাস হয়ে আছে। রাফি তাকে জিজ্ঞেস করল, মাম কি হয়েছে? আপনি এত মন মরা কি জন্য? মাম বলল, আমার শরীরটা একদম ভালো নেই রাফি। তৎক্ষণাৎ রাফি মেডিকেল থেকে ওষুধ এনে দিল। মামি ওষুধ খেয়ে নিজের ঘরে চলে গেল। একটু পরে রাফি মামির শরীরের খোঁজ নিতে তার ঘরে গিয়ে দেখল মামি প্রচণ্ড জ্বরে কাতরাচ্ছে। সেই জিজ্ঞেস করল, মামি তোমার কি হয়েছে? মামির এই অবস্থা দেখে মনে হচ্ছিল রাফি পাগল হয়ে যাবে। মামির প্রতি এই অদ্ভুত টান রাফিকে একেবারে বেসামাল করে তুলল। মামির উপর এতটা আবেগ রাফি আগে কখনো অনুভব করেনি। এবার রাফি জিজ্ঞেস করল, মামি মামা আসেনি? মামি তখন বলল, সে তো অফিসের কাজে কয়েকদিন খুবই ব্যস্ত। এটা শুনে রাফি ভাবল, এখন কি করা যায়? মামির অবস্থা তো ক্রমশ খারাপ হচ্ছে। হঠাৎ তার মনে হল তার এক বন্ধু পল্লী চিকিৎসক। সে তৎক্ষণাৎ বন্ধুকে ফোন দিল। বন্ধু, তুই একটা কাজ করত, তুই একটু তাড়াতাড়ি আমার বাড়িতে আয়। আমার মামুর শরীর খুবই খারাপ। বন্ধু বলল, ঠিক আছে, আমি এক্ষুনি আসতেছি। কিছুক্ষণ পর বন্ধু আসল। তিনি মামিকে একটা ইনজেকশন দিলেন। প্রায় 1 ঘণ্টা পর মামির শরীর একটু ভালো হতে শুরু করল। পরদিন সকালে রাফি যখন বাথরুমে যাচ্ছিল, মামি রাফিকে ডেকে বলল, এদিকে আয় তো। রাফি দৌড়ে মামির কাছে গেল। জিজ্ঞেস করল, মাম কিছু বলবে? মাম তখন বলল, আমার ভুল হয়েছে রাফি, আমাকে মাফ করে দে। আমি অবাক হয়ে মামির দিকে তাকিয়েছিলাম। মামি আমার কাছে মাফ চাচ্ছে? কিসের জন্য? এবার মামি বলল, যখন থেকে আমি এই বাড়িতে এসেছি একবারও তোর সঙ্গে ঠিকঠাক কথা বলিনি, কিন্তু তুই আমার কত খেয়াল রাখিস। রাফি হেসে বলল, মামি এটা কোনো ব্যাপার না, আমি তো আপনাকে নিজের মানুষ বলেই মনে করি। তখন রাফির মনে হল এটা হয়তো তার মনের কথা বলার সঠিক সময়। পরক্ষণই ভাবল, মামি এইমাত্র আমার সঙ্গে কথা শুরু করেছে। এখন যদি এসব কিছু বলি হয়তো সে রেগে যাবে। তাই সে ঠিক করল, আগে মামির ভালোবাসা অর্জন করতে হবে, তারপর মনের কথা বলবে। এবার রাফি অনেক পায়চারি করতে শুরু করল। আসলে কোনো অ্যাঙ্গেলে কথা বললে মামি খুশি হবে। যে কোনো মূল্যেই হোক মামির সাথে মিলেমিশে আমাকে কাজ করতেই হবে, কারণ অনেক দিন হলেও আমি কাজকর্ম করি না। শরীর ক্রমশ ভার হয়ে যাচ্ছে। ইদানিং মাথাটা কেমন যেন ঝিমঝিম করে। নিজের হাতে অনেক কাজ করে দেখেছি। আসলে একা একা কাজ করার মধ্যে কোনো মজা নাই। দুজন মিলে মিশে যদি কাজ করি তাহলে হয়তো আমার শরীরটা ভালো হয়ে যেত। তাছাড়া আমার কেমন যেন মনটা উদাস উদাস লাগে। আমার খাবারের প্রতি অরুচি, কোনো কিছুতেই মন বসে না। সবকিছু মিলিয়ে আমি সিদ্ধান্ত নিলাম যেভাবেই হোক মামির সাথে আমাকে মিলে কাজ করতেই হবে। কিন্তু কিভাবে মামিকে কথাগুলো বলবো? ভাবছি মামাকে যদি বলে দেয়। আবার ভাবছি না, সেও তো আমাকে ইশারা ইঙ্গিতে দুজন মিলে কাজ করার অফারে হয়তো দিচ্ছে। তাহলে আর এত ভয় করছি কেন? এবার আমি সিদ্ধান্ত অটল করলাম, যেভাবেই হোক মামিকে আমি কাজের অফার করবই।
পরের দিন আমি রুমের মধ্যে একা একা বসে পূর্বের সেই কাজে নিজেকে ব্যস্ত করে তুললাম। মামি আমার কোনো খোঁজখবর না পেয়ে হুট করে আমার ঘরের মধ্যে ঢুকে গেল। আমি মামিকে দেখে হতবম্ব হয়ে গেলাম। আজকেও কি মামি ভুল করে ঢুকছে নাকি ইচ্ছাকৃতভাবে ঢুকছে বুঝতে পারলাম না। আমি তবুও কাজ থামালাম না। আমি মামিকে বোঝালাম যেন আমি তাকে দেখি নাই। মামিও খুব চালাক। সে আমার কাছে গিয়ে আমার কাঁধের উপরে দাঁড়াল। আমার কাজ করার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি তবুও মামির দিকে খেয়াল করলাম না। মামি আমার পিঠের উপরে টোকা দিল। আমি এবার মামির দিকে তাকালাম। আমার কাজ থামিয়ে দিলাম। মামি আমাকে বলল, কি ব্যাপার রাফি, তুই একা একাই কাজ করছিস? আমাকে ডাকলি না তো? তাহলে তো দুজন মিলেমিশে কাজ করতাম। তোর এত কষ্ট হতো না? আমি তো হতবম্ব হয়ে গেলাম। আসলে এই মামি কি সত্যি সত্যি কথাগুলো বলছে, নাকি আমাকে ট্রাই করছে? তার মতামত আমি বুঝে উঠতে পারলাম না। এবার আমি কথা না বলে রুম থেকে বেরিয়ে আসলাম। এরপর রাফি আর তাদের মধ্যে একটা মিষ্টির বন্ধুত্ব গড়ে উঠল। রাফি মামির প্রতিটি কথা মেনে চলত। যখন যা বলত তৎক্ষণাৎ তাই করে দিত। এতে মামিও রাফির প্রতি একটু আকৃষ্ট হতে শুরু করল। একদিন মাম বল, রাফি, তোর মামা তো মাঝে মধ্যে বাড়ি আসে না, তুই রাতে আমার ঘরে চলে আসিস, আমরা গল্প করব, একসঙ্গে বসে সিনেমা দেখব, একা ঘরে আমার মন বসে না। এবার রাফি ভাবল মেঘনা যাইতেই জল। রাফি তখন মনে মনে ভাবল, মাম আমাকে ইঙ্গিত দিচ্ছে, এখন আমার সব কথা বলার সহজ হবে। রাফি তার মামির ঘরে চলে গেল। মাম তখন রুমের মধ্যে বিছানা ঠিক করছিল। রাফি ঘরে ঢুকে দেখতে পেল সুন্দর দুইটা গোল পেঁপে জোড়া বেঁধে পড়ে আছে। রাফি তখন ভাবল হয়তো মামা একই গাছে দুইটা পেঁপে জোড়া ধরে কিনে আনছে। এখনও মাম রান্না করে মামাকে খাওয়ায়নি। বন্ধুরা, ইউটিউব এর কিছু করা নিয়মের জন্য অনেক কথাই খুলে বলতে পারছি না। তোমাদেরকে বুঝে নিতে হবে। আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছ। যাই হোক বন্ধুরা, পেঁপে দুইটা দেখে আমারও ভীষণভাবে খেতে ইচ্ছা করল। মনে হচ্ছিল নিজের হাতে রান্না করে খাই। এবার রাফি মামিকে জিজ্ঞেস করল, মাম পেঁপে দুইটা কি আমাকে দেওয়া যাবে? আমার সেই খেতে ইচ্ছা করছে। মামা তো বাড়িতে থাকে না, সেজন্য হয়তো রান্না করে খাওয়াতে পারো নাই। নাকি মামার পেঁপে পছন্দ হয় না? আমি কিন্তু পেঁপে কামড়িয়ে অথবা তরকারি রান্না করে খেতে খুব পছন্দ করি। মাম তখন আমার কথা শুনে মুচকি মুচকি হাসতে লাগল। আমাকে বলল, রাফি কি বলিস এগুলো? তোর কথাতে মনে হচ্ছে কোনোদিন তুই পেঁপের তরকারি খেয়ে দেখিসনি। রাফি তখন বলল, মাম আমি গরিব মানুষের ছেলে। পেঁপে চোখে দেখলেও কোনোদিন কিনে খাওয়ার ভাগ্য হয়নি। আর কেউ কখনো আমাকে বলেনি এই দুইটা পেঁপে তোকে দিলাম, একটু খেয়ে দেখিস। এবার তুমি বলো মাম, পছন্দ হলেই পাবো কোথায়? তখন মাম বলল, হ্যাঁ আমি বুঝতে পারছি। তবে একটা কথা কি জানিস রাফি? আমার আফসোস, তোর আর তোর চাচার মধ্যে কত পার্থক্য। রাফি তখন বলল, কেন মাম? মাম তখন বলল, এই যে দেখ, তুই পেঁপের তরকারি পছন্দ করিস, আর তোর মামা নাকি একদমই এসব পছন্দ না। রাফি তখন বলল, এক একজনের রুচি এক এক রকম মাম। মামা যদি বুঝত পেঁপের তরকারির মধ্যে কত স্বাদ আছে, তাহলে এত সুন্দর পেঁপে তোমাকে এভাবে ফেলে রাখতে দিত না। মামা হয়তো জানে না পেঁপের তরকারি দিয়ে ভাত খেলে শরীর ঠান্ডা থাকে। মাম তখন বল, বাবা তুই যেভাবে কথা বলছিস মনে হচ্ছে তুই একজন অভিজ্ঞ ডাক্তার। রাফি তখন বল, যদিও ডাক্তার না হই তবুও ডাক্তারের মতোই। এবার মাম রাফির কথা শুনে বলল, ঠিক আছে, আজকে তোকে এত সুন্দর করে এই ডাকর ডাকর পেঁপের তরকারি খাওয়াবো, দেখি তুই কত খেতে পারিস। এই কথা শুনে রাফি মনে মনে খুব খুশি হল। রাফি মামিকে বলল, দেখো আবার পেঁপে খাওয়াতে যেয়ে তোমার যেন শরীর অসুস্থ হয়ে না পড়ে, কারণ ভালো করে রান্না করতে গেলে তো অনেক খাটাখাটনি করতে হয়, অনেক ময় মশলা দিতে হয়। তবে পেঁপে দুইটা তুমি শুধু আমার হাতে তুলে দিও। যেভাবে রান্না করার দরকার আমি নিজে হাতে সুন্দর করে যত্ন সহকারে রান্না করব। মাঝে মধ্যে ভুল হলে তুমি একটু দেখিয়ে দিও, কারণ তুমি তো একজন অভিজ্ঞ রাঁধুনি, আর আমি তো নতুন। মাম তখন বল, তোর কথা শুনে তা মনে হচ্ছে না, তুই নতুন মনে হচ্ছে একেবারে, তুই একজন পাক্কার রাঁধুনি। যাই করিস বাবা, পেঁপে দুইটা নষ্ট করিস না, একটু যত্ন সহকারে রান্না করিস। আজকে তুই রান্না করবি, আমি তাকিয়ে তাকিয়ে দেখব কত যত্ন করে তুই রান্না করতে পারিস। তোর মামার কপালে হয়তোবা এই পেঁপের তরকারি জুটল না, আমার শুধু যত্ন করে রাখাই বিধা হলো, কারণ কথায় আছে না, খানেওয়ালা আলায় খাই আর দেখনেওয়ালা দেখে। তোর মামা শুধু সারা জীবন দেখেই যাবে, খেতে আর পারবে না।
এখন তুই যতদিন আমার কাছে আছিস ততদিন তুই খাবি, আমি নিজে হাতে তোকে রান্না করে খাওয়াবো, মাঝে মধ্যে ভুল হলে তুইও আমাকে একটু শিখিয়ে দিবি। আমিও যে এত অভিজ্ঞ রাঁধুনি তা কিন্তু না, কারণ তোর মামার বাড়িতে এসে আজ পর্যন্ত রান্নাবান্নার কাজে তেমন কোনো সাহায্য সহযোগিতা তোর মামা আমাকে কে করেনি, আমিও তেমন একটা বুঝি না। তোর কথাবার্তা শুনে যা মনে হচ্ছে তাতে তুই আমার চেয়ে বেশি পারদর্শী। বাবা রাফি, তাহলে তুই প্রস্তুতি নিয়ে আমি একটু ফ্রেশ হয়ে আসি, কারণ আজকে মাম আর ভাইগনা মিলে পেঁপের তরকারি থেকেই শুরু করব। তবে সাবধান, রুমের বাইরে যেন ঘ্রাণ না ছড়ায়, নইলে বাইরের মানুষ টের পেলে এসে আবার ভাগ চাইবে, তাহলে তো আর তাদেরকে দিতে পারব না, তাই না রাফি? তখন বল, ঠিকই বলেছ মামি। আমার মামার হাতের পেঁপে আমি কি কাউকে দিতে পারি? মাম বলল, ঠিকই তো বলছিস। মামার হাতে যত্ন করে গাছ লাগানো পেঁপে ভাইগনা ছাড়া অন্য কেউ খাবে নাকি? বন্ধুরা, এবার মাম ফ্রেশ হতে চলে গেল। রাফি অপেক্ষা রইল। তারপর অনেক সময় হয়ে গেল। রাফি মামির অপেক্ষায় বসে আছে। হঠাৎ তার মনে পড়ল, দেখি না ফোনে একটু ভিডিও প্লে করে দেখি। সে ফোনে ভিডিও প্লে করল। ভিডিওর শব্দ পুরো ঘরে ছড়িয়ে পড়ছিল। সে দরজার দিকে মুখ করে বসেছিল, যেন কেউ আসলে দেখতে না পায়। কিন্তু ভিডিও দেখতে দেখতে সে এত মগ্ন হয়ে গেল যে মামি কখন ঘরের মধ্যে ঢুকে পড়ছে একটু টের পেল না। ভিডিও দেখতে দেখতে রাফির কিছুই খেয়াল নাই। হঠাৎ মামি কেসে উঠল। রবিন তাড়াহুড়ো করে ভিডিও বন্ধ করে ফেল আর ঘাবড়ে গেল। মামি হেসে তার কান ধরে বলল, এখন বন্ধ করলি কেন? ভয় পেয়ে গেলি নাকি? রাফি একটু হেসে দিল, কিন্তু তার মনে একটু সংশয় ছিল। মামি একটু ঠাট্টা সুরে বলল, এখন ভয় লাগছে? তখন ভয় লাগেনি, যখন ঘরে বসে ভিডিও চালাচ্ছিলি। রাফি লজ্জা পেয়ে বলল, মাম, কি করব? একা থাকলে মনটা কেমন যেন ছটফট করে। এই বলে সে মামির হাত ধরে বিছানায় আস্তে আস্তে বসে পড়ল। মাম, আমি একটা কথা বলতে চাই। বললে তুমি রাগ করবে না তো? মাম বলল, তুই যা বলতে চাস বল, আমি রাগ করব না। রাগ করলে তো তোর এই কান দেখে তোর মামার কাছে অনেক আগেই নালিশ করতাম। রাফি মাথা নিচু করে ধীরে ধীরে বলল, মাম, তুমি যেদিন এই বাড়িতে প্রথম এসেছিলে সেদিন থেকেই তোমাকে আমার খুব ভালো লেগেছিল। মাম মুচকি হেসে বলল, ও আচ্ছা মামি, আমি তোমার সঙ্গে একবার। মামি তার কথা কেড়ে নিয়ে বল, রাফি, এটা কিভাবে সম্ভব? ভুলে যাস না আমি তোর আপন। মাম ফ্রি মাইন্ডে কথা বললেই সবকিছু করা সম্ভব হয় না। তোর মামা যদি জানতে পারে আমাকে কখনো ক্ষমা করবে না। রাফি বল, মাম, আমরা তো এই বাড়ির মধ্যেই সীমাবদ্ধ থাকব। তাহলে জানবে কিভাবে? আমরা তো আর কারো কাছে গান গেয়ে বেড়াতে যাব না। এবার মাম বল, না, আমি এটা করতে পারব না। রাফি আবার তাকে রিকোয়েস্ট করে বল, মাম দেখো না, একবার ভেবে চিনতে, পৃথিবীর কেউ জানবে না, আমি তোমার কাছে ওয়াদা করলাম। মাম তখন বলল, কিন্তু রাফি, আমি তোর মাম। রবিন বলল, তাতে কি হয়েছে? আমরা তো ভুল কিছু করছি না, তাই না? মাম তখন বলল, তুই তো জানিস তোর মামা মাঝরাতে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে মাঝে মধ্যে আমাকে খুশি করার চেষ্টা করে। রাফি তখন বল, মাম, আমি মামার সবটাই জানি, এটাও জানি যে তুমি শুধু খুশি থাকার ভান করো। এটা শুনে মামির মুখ মলিন হয়ে গেল। রাফি মামির মুখে দুঃখ দেখে বুঝল তার কথা সত্যি। মাম বলল, রাফি, তুই ঠিক বলছিস। আমি তোর মামার সঙ্গে বসবাস করে সুখে নাই। তিনি প্রায় সময় অজুহাত দেখেই ঘুমিয়ে পড়েন। আমি তাকে জোর করতে পারি না যে আমারও খেয়াল খুশি বলে কিছু আছে। তিনি তখনই আমাকে ভালোবাসেন যখন তার মন চায়। কিন্তু আমার কখনো মনে হয় না যে তিনি আমার মনের আবদারটা রেখেছে। এটা শুনে রবিন অবাক হয়ে বলল, মাম, তাই তো আমি তোমার এত যত্ন করি। সেজন্যই তো আমি বলছি আমি তোমাকে অনেক খুশি রাখতে পারব। রাফি মামির চোখের দিকে গভীরভাবে তাকিয়ে বলল, মাম, আমি তোমার প্রতিটি অনুভূতি, প্রতিটা কষ্ট বুঝি। মাম রাফিল হাত শক্ত করে ধুলে বলল, রাফি, তুই আমাকে এত গভীরভাবে বুঝিস? তুই অনেক বড় হয়ে গেছিস না? আমি তো কখনো তোর দিকে এভাবে খেয়ালও করিনি। রাফি মাথা নিচু করে বলল, হ্যাঁ মাম, তোমাকে আমি পুরোপুরি বুঝি। মাম একটা লম্বা নিঃশ্বাস ছেড়ে বলল, ঠিক আছে, আমি ভেবে তোকে জানাব। এই বলে মাম নিজের ঘরে চলে গেল। এতে রাফির মন খারাপ হয়ে গেল। সে ভাবল হয়তো এখন কিছুই হবে না। পরদিন সকালে রাফি চান করে বাথরুম থেকে বেরোচ্ছিল। এমন সময় মামি সামনে এসে বলল, আজ তো তোকে অনেক বেশি স্মার্ট লাগছে রাফি। রাফি তখন মামির কথার কোনো উত্তর দিল না। সে চুপচাপ নিজের রুমে চলে গেল। কিছুক্ষণ পর মামি তার ঘরে গিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? আমার উপর রাগ করেছিস? রাফি একটু বিরক্ত হয়ে বলল, তুমি যাও এখান থেকে। নিজের কাজ করো গিয়ে। আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না। এই বলে সে বাড়ি থেকে বেরিয়ে গেল। সন্ধ্যায় ফিরে দেখল মামাও বাড়িতে ফিরেছে।
এবার রাফির মনটা আরও বেশি খারাপ হয়ে গেল। সে ভাবল এবার আমার স্বপ্ন শুধু স্বপ্নই হয়ে থাকবে। মামা তাকে দেখে জিজ্ঞেস করল, রাফি সব ঠিক আছে তো? রাফি উৎসাহীনভাবে বলল, হ্যাঁ ঠিক আছে। এই বলে সে নিজের ঘরে চলে গেল। রাতের খাবারের সময় সবাই একসঙ্গে বসল। রাফি মামির দিকে তাকাচ্ছিল। আর মামিও তার দিকে তাকিয়ে মুচকি হাসছিল। মামি চুপি চুপি তাকে চুপ থাকতে ইশারা করছিল। মামা খাওয়া দাওয়া শেষ করে বাইরে চলে গেলেন। রাফি ধীরে ধীরে খাচ্ছিল। তারপর মাম তার কাছে এসে বলল, কি ব্যাপার রাফি? তুই আমার উপর রাগ করেছিস? রাফি সরাসরি বলল, হ্যাঁ মাম। তখন বলল, আমার কথা তুই কেন বুঝিস না? এটা সবই ভুল সিদ্ধান্ত। রাফি উত্তেজিত হয়ে বলল, এত ভুল কি আছে? শান্ত গলায় মামি বলল, যা ঘরে গিয়ে ঘুমা বাচ্চা ছেলে, এত কথা বলতে হবে না। তবে মামির গলা আবেগের সুর ছিল। এবার রাফি বলল, আমি ঘুমাবো কি ঘুমাবো না তাতে আপনার কি? মামি বলল, আমি এখন তুমি থেকে আপনি হয়ে গেলাম না। এবার রাফি মনে মনে ঠিক করল, যাই হোক না হোক আমার স্বপ্ন সাধনা পূরণ করতেই হবে। রাফি ইচ্ছে করে তার ঘরের দরজা খুলে রাখল যেন মাম বোঝে সে ছাদের উপর যাচ্ছে। রাফি ছাদে কিছুক্ষণ বসে রইল। হঠাৎ পায়ের শব্দ শুনতে পেল। পিছন ফিরে দেখল মাম ছাদে উঠে আসছে। মাম তার পাশে বসে বলল, তুই কি পাগল হয়ে গেছিস? এত রাতে ছাদে কি করছিস? রাফি ঠান্ডা গলায় বলল, আমার ইচ্ছে তাই। আমি কোথায় বসব, কোথায় যাব, কি করব এটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তুমি এখান থেকে চলে যাও। মাম তার হাত ধরে ধীরে ধীরে বল, রাফি আমি মনে প্রাণে বিশ্বাস করি তুই খুব ভালো ছেলে, তোর সঙ্গে আমি আছি, কিন্তু এখন আমরা এই পদক্ষেপ নেব না, এতে আমাদের দুজনেরই ভালো হবে। তবে তুই যা আমার সঙ্গে করতে চাচ্ছিস একদিন তা হবেই, শুধু একটু ধৈর্য ধর। রাফি পরের দিন সকালে রাফি আর মাম চা খাচ্ছিল। হঠাৎ মামা এসে গম্ভীর গলায় বলল, তোদের একটা কথা বলতে এসেছি। আমাকে অফিসের কাজে 3 মাসের জন্য অন্য শহরে যেতে হবে। রাফির দিকে তাকিয়ে বলল, এখন এই বাড়ির দায়িত্ব তোর। তোর মামার খেয়াল রাখিস রাফি। রাফি আত্মবিশ্বাসের সঙ্গে বলল, মামা আপনি নিশ্চিন্তে যান। আমি বাড়ি আর মামার পুরো খেয়াল রাখব। মামা সন্তুষ্ট হয়ে চলে গেলেন। রাফি তাকে স্টেশনে পৌঁছে দিয়ে ফিরল। বাড়ি ফিরে দেখল মাম উদাস হয়ে বসে আছে, চোখে জল। রাফি জিজ্ঞেস করল, মামি তুমি কাঁদছ কেন? মাম দুঃখী গলায় বলল, তোর মামা আগেই কম আসত বাড়িতে, এখন তো 3 মাসের জন্য চলে গেল। রাফি তাকে সান্ত্বনা দিয়ে বলল, মাম মামাকে তো যেতেই হবে, কিন্তু আমি তো আছি, তুমি একা নও। এই কথা শুনে মাম রাফিকে জড়িয়ে ধরল। এই মুহূর্তটা দুজনকে একদম বদলে দিল। রাফি তাকে পুরো সঙ্গ দিয়ে বুঝিয়ে দিল যে ভালোবাসায় চির শান্তি, যেটা বিয়ের পর থেকে মামি খুঁজছিল সেটা সে পেয়ে গেল। সেই রাতেই তারা একে অপরের সঙ্গে ভালো একটা সময় কাটাল। পরদিন সকালে মাম যখন উঠল তার মুখে একটা নতুন উজ্জ্বলতা ছিল। সে রাফির হাত ধরে বলল, রাফি তুই আমাকে যে ভালোবাসা দিয়ে খুশি করলি তা আমি কখনো ভুলব না। রাফি হেসে বলল, মাম তোমার খুশি তো আমার খুশি। সেই দিন থেকে রাফি আর মামি একসঙ্গে নতুন করে দিন কাটাতে লাগল। তারা দুজনে প্রতিদিন খুশি থাকতে লাগল। প্রিয় বন্ধুরা, আজকের গল্পটা একজন প্রবাসীর জীবনের সাথে ঘটে যাওয়া গল্প। আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই নিজের পরিবারের দিকে খেয়াল রাখবে। বাই বাই।